ছবি আঁকা বা যে কোনো শিল্পচর্চার ক্ষেত্রে একটা বিষয়, তোমরা যারা এখন কাজ করছো বা আমরা কাজ করছি, একাডেমিক আর্ট প্র্যাকটিস অর্থাৎ আমার স্কিলের চর্চা, আর তার পাশাপাশি কল্পনা শক্তি, নিজেদের নিজেদের ভাবনা, সেই বিষয়কে শিল্পে স্থান দেওয়া, এই দুটোর সামঞ্জস্য বিধানের ক্ষেত্রে কিন্তু একটা বেশ সমস্যা তৈরি হয়। দেখবে, আমরা যখন একাডেমিক আর্ট প্র্যাকটিস করি, অর্থাৎ ক্লাসের কাজ, স্টিল লাইফ, ফোলিয়েজ, কম্পোজিশন, যাই হোক না কেন, সেখানে মূলত কিন্তু আমরা স্কিলের চর্চা করি। এবং সেক্ষেত্রে বাইরের বেশ কিছু ইনফ্লুয়েন্স, যেমন আমাদের টিচারদের কাজ, আমাদের পরিচিত বা পছন্দের আর্টিস্টের কাজ, তাদের ঘরানা, তাদের কৌশল, এই বিষয়গুলো আমাদেরকে আমাদের কাজটা করতে সাহায্য এবং প্রভাবিত করে, তাই তো? কিন্তু যখন আমরা নিজেদের ভাবনা চিন্তার বিষয়কে ছবিতে, সেটা পেইন্টিং হোক, ভাস্কর্য হোক, যাই হোক, সেখানে রূপান্তরিত করতে যাই, তখন কিন্তু আমাদের এই স্কিলের চর্চাটা সরাসরি বা প্রত্যক্ষভাবে কাজে আসে না, আসে পরোক্ষভাবে। তার প্রকাশভঙ্গিটা আমরা একটু অন্যভাবে তুলে ধরার চেষ্টা করি। তো আমি যেটা বলতে চাইছি, এটা তোমাদের অনেকের ক্ষেত্রেই এই প্রবলেমটা হয়, যে একাডেমিক স্কিলের প্র্যাকটিস, একাডেমিক বিষয়গুলোর প্র্যাকটিস করতে করতে যখন নিজের ছবি ভাবতে হবে, তখন না আর কিছু বেরোয় না মাথা থেকে। এটা হয়। তো এখানে এই প্রসঙ্গে, যদিও সরাসরি এর সঙ্গে যুক্ত নয়, কিন্তু এই বিষয়টা তোমাদের সাহায্য করবে, এই দুটোকে ব্যালেন্স করতে সাহায্য করবে একটা প্রবন্ধ। তার একটা ছোট্ট, খুব সামান্য অংশ আমি পড়ে শোনাই। অবন ঠাকুরের একটি প্রবন্ধ, স্মৃতি ও শক্তি। তোমরা বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী, ওই বইটিতে 242 নম্বর পাতায় এটা পেয়ে যাবে। অবন ঠাকুর কী বলছেন দেখো এখানে, এই ব্যালেন্সের ব্যাপারে, মানে কিভাবে আমাদের একাডেমিক স্কিল এবং আমাদের মনের ভাবনা বা কল্পনা দুটো সম্পৃক্ত হয়ে ছবিতে রূপান্তরিত হতে পারে, এবং একটাকে বাদ দিয়ে আরেকটা যেমন হয় না, এই বিষয়টা এখানে উনি খুব সুন্দরভাবে তুলে ধরছেন। অনেকবার এককে দেখার ফলে, এখানে এককে মানে একটা জিনিসকেই, অনেকবার এককে দেখার ফলে মানুষ না দেখে আঁকতে, না বই খুলে তার কথা মুখস্থ বলতে, নির্ভুল করে নামটা তাড়াতাড়ি বলতে, অঙ্ক ও অঙ্কন করতে বেশ সক্ষম হয়ে ওঠে। অর্থাৎ আমরা যে কোনো একটা কাজকে যদি বারংবার করি, সেক্ষেত্রে আমরা সেটা না দেখে আঁকা, না দেখে বলা, না দেখে অঙ্ক করা ইত্যাদি, এগুলো আমরা রপ্ত করতে পারি, যেটাকে আমরা কাইন্ড অফ মাসল মেমোরি বলতে পারি। এইভাবে রূপচর্চার রচনা করার মাল মশলা যথেষ্ট দখল হয়, কিন্তু রচনা শক্তি পাওয়া হয় এ কথা বলা চলে না। মানে আমরা যদি ওই চর্চাটা করতে থাকি, তাহলে রূপচর্চার মানে রূপচর্চা বলতে এখানে আর্ট প্র্যাকটিসের কথা বলছি, আর্টের বিভিন্ন স্কিল হয়তো আমাদের রপ্ত হবে, কিন্তু সেটা শিল্পে রূপান্তরিত হবে কিনা, সার্থক শিল্পে রূপান্তরিত হবে কিনা, মৌলিক শিল্পে রূপান্তরিত হবে কিনা, সেটা বলা মুশকিল। সব ক্ষেত্রে সেটা নাও হতে পারে। অর্থাৎ শুধুমাত্র, মোটা বাংলায় বুঝো, শুধুমাত্র স্কিলের প্র্যাকটিস দিয়ে সার্থক শিল্প রচনা করা সব ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। তিনি আবার বলছেন, দেখো, মুখস্থবিদ্যে কণ্ঠস্থ সরস্বতী নিয়ে অনেকখানি বিস্ময়কর ব্যাপার করেও দেখানো যায়। এভাবে দক্ষতার প্রকাশ করা হয়, কিন্তু প্রবন্ধ করে কিছু বলা, ছন্দবদ্ধে কিছু বলা, লেখা, এসব দক্ষতা অন্য পথে লাভ করে মানুষ। কি বলছেন? বলছেন দেখো, একটা মনে করো রামায়ণ বা মহাভারত, এটা মুখস্থ করে কেউ মুখস্থ পরপর পরপর গড়গড় বলে দিতে পারে, কিন্তু রামায়ণ সম্পর্কে বা রামায়ণের কোনো বিশেষ চরিত্র, বিশেষ ঘটনা সম্পর্কে যদি একটা প্রবন্ধ লিখতে বলা হয়, শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু প্রবন্ধ লেখা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তাকে তার উপলব্ধির স্তরে নিয়ে যেতে হবে রামায়ণ মহাভারতের জিস্টকে, তার অন্তঃসারকে, তবে না সে একটা প্রবন্ধ রচনা করতে পারবে, অর্থাৎ সে সম্পর্কে নিজের ভাবনাটা তুলে ধরতে পারবে।
একই রকমভাবে আমাদের শিল্পক্ষেত্রেও তাই। আমি একটি গাছ, একটি রাস্তা, একটা শূন্য মাঠ, ফাঁকা মাঠ, এ সমস্ত আমি প্রচুর হয়তো আউটডোর স্টাডি করেছি। কিন্তু সেই আউটডোর স্টাডি করতে করতে গাছ, রোদ, রং সমস্ত কিছু হয়তো আমি অর্জন করেছি, কিন্তু সেটা দিয়েই একটা সার্থক শিল্প রচনা করা বা মাঠের বক্তব্য তুলে ধরা, নিঃসঙ্গ গাছটার অন্তরাত্মার আরতিটা তুলে ধরা, যদি এটা আমাকে ছবিতে রূপান্তরিত করতে হয়, তখন কিন্তু শুধুমাত্র সবুজ রং, গাছের আকার, মাঠের আকৃতি, আকাশে রঙের খেলা, এটা দিয়ে তা ব্যক্ত করা সম্ভব নয়। করতে হলে আমাকে ওই জায়গা, ওই পরিস্থিতি, ওই পরিবেশের অন্তঃসারটাকে বুঝতে হবে। আমি একটা হতদরিদ্র মানুষ, তার ছবি বিস্ময়করভাবে, যেটা একটু আগে এখানে বলা হলো যে মুখস্থবিদ্যা দিয়ে হয়তো বিস্ময় কিছু করে দেওয়া যেতে পারে, আমি আমার হাতের স্কিল দিয়ে হয়তো একটা বিস্ময়কর, মানে একেবারে যাকে কোট হাইপার রিয়েলিস্টিক কাজ বলে, সেই রকম একটা কাজ হয়তো করে দিলাম। একজন ভিখারি হয়তো রাস্তার ধারে বসে রয়েছে, তার একদম ঝুলে পড়া চামড়া, ছোট্ট ছোট্ট ডিটেলিং সমস্ত কিছু তুলে ধরলাম। সেখানে কি প্রকাশ পাবে? সব ক্ষেত্রেই কি ভিখারির একদম ভেতরটা প্রকাশ পাবে? নাও পেতে পারে। সেখানে হয়তো মানুষ ভিখারির বহিরাবরণটা দেখে বিস্মিত হয়ে চলে যেতে পারে, যাওয়াটাই স্বাভাবিক। সেই চরিত্রটিকে, তার অন্তরাত্মাটাকে আমি ছবিতে স্থান না দিয়ে যদি শুধু তার বহিরঙ্গটাকে ছবিতে বিস্ময়করভাবে স্থান দিই, তাহলে সেটা সার্থক শিল্প হলো কি? প্রশ্ন থাকে। তাহলে সার্থক শিল্প করতে হলে ওই ভিখারির তার দিন যাপনের কষ্টটা, তার দিনলিপিটা, সেটা যদি আমি আত্মস্থ করতে পারি, সে কীভাবে সকাল থেকে বিকেল অবধি সময় কাটায়, আমি যদি তাকে অবজার্ভ করতে পারি, তার পুরো ভাব, তার বোধ, তার অনুভূতি, তার এই বিষয়গুলোকে যদি আমি ফিল করতে পারি এবং সেটা যদি আমি আমার শিল্পে স্থান দিতে পারি, সেটা হাইপার রিয়েলিস্টিক নাও হতে পারে, দুটো চারটে রেখাতেই হতে পারে, তবে সেটা কিন্তু সার্থক শিল্প হয়। আমার এই কথার সঙ্গে সঙ্গে একটু মনে ভাবো চিত্তপ্রসাদবাবু বা জয়নুল আবেদিনের সেই দুর্ভিক্ষ সিরিজের ছবিগুলো আছে, তাতে রং নেই, শুধু কতগুলো রেখা, ধূসর বা হলদেটে কাগজের ওপরে কতগুলো খয়েরি বা কালো রেখা, কিন্তু সেই মানুষের আরতি প্রত্যেকটা রেখায় ফুটে উঠেছে। ওইখানেই হচ্ছে আত্মস্থ করার বিষয়, মুখস্থ করার বিষয় নয়। ওখানে জয়নুল আবেদিন বা চিত্তপ্রসাদবাবু কীভাবে লাইন ড্রয়িং প্র্যাকটিস করেছেন, তার প্রদর্শন কিন্তু সেখানে নেই। আমরা সেই প্রদর্শনটা দেখি না, আমরা দেখি দুর্ভিক্ষ পীড়িত মানুষের একেবারে গোড়ার কথা, তাদের জীবন, তাদের দুর্বিষহ পরিস্থিতি। ফলে মুখস্থ, সেটা স্কিল হোক বা কবিতা হোক, সেটা দিয়ে বিস্ময় সৃষ্টি করা যায়, কিন্তু সার্থক শিল্প সব ক্ষেত্রে তৈরি নাও হতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অবন ঠাকুর এখানে বলছেন। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আমাদের তো ব্যালেন্স করতে হবে, আমাদের স্কিলের প্র্যাকটিসও করতে হবে, আবার সার্থক শিল্পও তৈরি করতে হবে। তাহলে কিভাবে সেটা সম্ভব, তার একটা নিদান তিনি দিচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে। একটা ছোট্ট দুটো লাইন শোনো। চোখ নিরীক্ষণ করে দেখলে একটা কিছু, তার আকার প্রকার ধরা রইল মনে, চোখের সঙ্গে মনও দেখলে, না হলে দেখাই হলো না, চোখের উপর দিয়ে ভেসে গেল রূপটি। তিনি বলছেন, যখন কিছু একটা দেখছি আমরা, সেটা ল্যান্ডস্কেপ হোক বা পোর্ট্রেট হোক বা কোনো একটা কম্পোজিশন হোক বা যে কোনো কিছু, সেটাকে শুধু চোখ দিয়ে নয়, মন দিয়ে দেখতে হবে। ওই যেটুকু আগে উদাহরণ দিলাম যে পথের পাড়ের ভিখারি, আমরা চোখ দিয়ে তার ছেঁড়া পোশাক, তার জীর্ণ শীর্ণ হাতের আকার বা মুখের গড়ন, চোয়াল ভাঙা মুখ, দাড়িগোঁফ, শুধু এই আবরণটা চোখ দিয়ে যেন না দেখি, আমরা যেন অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে তার ভেতরটাকে উপলব্ধি করি মন দিয়ে। অর্থাৎ চোখ দিয়ে তার বাইরের আবরণটা এবং মন দিয়ে
তার অন্তরাত্মাটাকে দেখার যদি চেষ্টা করি এবং কল্পনা শক্তির নিরিখে যখন আমরা সেই কাজটি করব, সেই কাজের মধ্যে চোখে দেখা রূপ আর মনে দেখা ভাব দুটোর যদি সম্পৃক্ত রূপ ফুটিয়ে তুলতে পারি, তাহলে একটা সার্থক শিল্প হবে। উত্তরোত্তর সেই শিল্পটা কিন্তু পরিণতি পাবে এবং এই পরিণতি পেতে পেতে আমরা যখন মজা পেতে শুরু করব, তখন আমাদের দেখাও বদলে যাবে। আমরা তখন আর শুধু চোখে দেখব না, আমরা চোখ এবং মন উভয়ের মাধ্যমেই দেখব। সুতরাং পরিশেষে একটাই কথা, কাজ আমরা যারা এখন কাজ করছি, তোমরা যারা কাজ করছো, আমরা প্রত্যেকে যখনই যে কোনো কাজ করব, সেটাকে শুধুমাত্র স্কিলের প্র্যাকটিস বা অবাক বিস্ময়ে বিস্মিত করার জন্য কাজ হিসেবে নয়, মনে ধরা কাজ করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব সেভাবে, এবং বাস্তবে যখন কাজগুলো করব তখন চোখে দেখা এবং মনে দেখা উভয়ের রূপকে সম্পৃক্ত করে তোলার চেষ্টা করব। নমস্কার।